অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমারই একটা এমন জুতা কিনে দিবে মামা। আমার 7 বছরের এতিম মেয়েটা তার মামাতো বোনের ফুল দিয়ে সাজানো জুতার দিকে তাকিয়ে কথাটি বলল। তার আপন মামাকে, আমার আপন বড় ভাইকে। আমার ভাই কিছু বলার আগেই ভাবিয়ে আমার মেয়ে রিমার দিকে চোখ গরম করে বলল, এই তোর জুতা তো আছেই, আবার জুতা চাচ্ছিস কেন? তোর আম্মা শিখিয়ে দিয়েছে তাই না রে? ভাবির এমন তীক্ষ্ণ আর বিষাক্ত কথার সামনে 7 বছরের রিমা এক মুহূর্তের মধ্যে কেমন যেন আকুচিত হয়ে গেল। ওর ছোট ছোট চোখ দুটোতে এক আকাশ একাকিত্ব আর ভয় নেমে এলো। পায়ে পুরানো তলা খেয়ে যাওয়া পেসিকের চটি জুতোটার দিকে তাকিয়ে ও আবার একটা শব্দ উচ্চারণ করলো না, শুধু ওর মামার হাতটা আলতো করে ছেড়ে দিয়ে হেঁটে আমার আঁচলের পেছনে এসে লুকালো। আমার কলিজাটা যেন কেউ এক হাত দিয়ে মুচড়ে ধরলো, কিন্তু আমি মুখ ফেটে কিছু বলতে পারলাম না। বুক ফেটে কান্না আসছিল, অথচ চোখের কোণে দিয়ে এক ফোঁটা পানিও বের হতে দিলাম না। স্বামীর মৃত্যুর পর যখন নিঃস্ব হয়ে টাঙ্গালের ঘরটায় বাবার বাড়ির ভয়ের সংসারে এসে আশ্রয় নিয়েছি, তখন থেকে নিজের আত্মসম্মান জিনিসটাকে এক ব্যাগকে বন্দি করে রেখেছি। বিকালে বড় ভাই বাজার থেকে একটা নিজের মেয়ের জন্য একটা চমৎকার কালো জুতো কিনে এনেছে, গোলাপি রঙের। সেই জুতার উপর প্রিন্সিকেলের সুন্দর সুন্দর ফুল আর চুমকে বসানো জুতাটা পায়ে দিয়ে ও যখন সারা উঠানে খটখট শব্দ করে হেঁটে বেড়াচ্ছিল, ঠিক তখনই রিমা লোভাতুর চোখে সেই দিকে তাকিয়েছিল। বাচ্চা মানুষ লোভ হওয়াটা খুব স্বাভাবিক। ও তো বোঝে না যে ওর বাবা নেই, আর ওর মায়ের কাছে একটা কাজেও নোটে অবশিষ্ট নেই। ও শুধু চিনেছে ওর আপন মামাকে, ভেবেছিল মামা তো বাবার মতোই হয়, কিন্তু ভাবের একটা হুঙ্কার ওকে ঝুঁপিয়ে দিল। এই পৃথিবীতে অবহেলা ছাড়া আর কোনো অধিকার নেই। সন্ধ্যা নেমে এসেছে। আমি রান্নাঘরের এক কোণে বসে কলহরির চালার ফু দিয়েছিলাম। ধোয়ার চোখ দুটো জ্বলে যাচ্ছিল নাকি মনের ভেতরের ধোঁয়ায় তা আমি জানি না। রিমা রান্নাঘরের দরজা চৌকাঠে এসে চুপচাপ বসে আছে। ও সাধারণত খুব চঞ্চল থাকে, কিন্তু আজ বিকাল থেকে ও একদম চুপ। আমি ওর দিকে তাকিয়ে জোর করে একটু হাসার চেষ্টা করলাম। কি রে মা, খিদে পেয়েছে? এই তো চালের রুটি আর ডাল রান্না করেছি, একটু পরেই দেব। রিমা আমার দিকে তাকালো, ওর বড় বড় চোখ দুটোতে এখনো সেই বিচ্ছেদের ছায়া। ও ফিসফিস করে বলল, আম্মা, আমার জুতাটা নিচে দিয়ে না, কাঁটাটা টেকো। তুমি মাম্মাকে বলেছিলে আমি আর কখনো জুতা চাইব না আম্মা। মায়ের কথা শুনে আমার হাতের ঘড়িটা ছিটকে পড়ে গেল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওকে টেনে এনে বুকের মধ্যে চেপে ধরলাম। ঘরের কোণের ঘুটঘুটে অন্ধকারে মা আর মেয়ে দুজনেই মিলে নীরবে চোখের জল ফেললাম। রাতের খাবারের সময় বৈষম্যর রূপটা আরও স্পষ্ট হয়ে উঠল। ভাই দোকান থেকে ফিরে হাত মুখ ধুয়ে টেবিলে বসলো। ভাবি পরম যত্নে তার স্বামী আর মায়ের পাতে বড় মাছের টুকরো আর ডিম তুলে দিচ্ছিল, আর আমার আর রিমার পাতে জুটলো দুপুরের বেঁচে যাওয়া পাতলা ডাল আর সামান্য মাছের মধ্যে দেওয়া আলু আর মাছের লেজার
কাছের কাটা আলা এক টুকরো রিমির পাতে, আর আমি ডাল দিয়ে খাচ্ছি। ভাই খাওয়ার মাঝখানে হু করে রিমির দিকে তাকিয়ে বলল, রিমির মা বিকেলে জুতো চাচ্ছিল না? আচ্ছা, সামনের হাটের দিন তোমাকেও একটা ভালো জুতো কিনে দেব, কেমন? ভাইয়ের কথা শেষ হতে না হতেই ভাবি ভাতের থালাটা টেবিলের ওপর জোরে শব্দ করে নামিয়ে রাখলো। তার মুখের অবয়ব মুহূর্তের মধ্যে কঠোর হয়ে গেল। পুরো ঘরটায় এক নিথর নীরবতা নেমে এলো। ভাই মাথা নিচু করে ভাত মাখাতে লাগলো, আর কোনো কথা বলার সাহস পেল না। আমি শুধু আমার থালার দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হচ্ছিল এই ভাতগুলো আসলে অনন্য নয়, বিষ। রিমা আমার হাতটা চেপে ধরলো। 7 বছরের একটা বাচ্চা মেয়ে এই বয়সে কত দ্রুত বড় হয়ে যাচ্ছে, কত দ্রুত মানিয়ে নিতে শিখেছে। ও ভাত না খেয়ে টেবিল থেকে উঠে দাঁড়ালো। আমি বুঝতে পারলাম এই অপমান আর অবহেলায় ঘর আমাদের আর বেশি দিন থাকা চলবে না। ভাইয়ের এই চনা ছাদ ছেড়ে আমাকে নতুন কোনো পথ খুঁজতে হবে, শুধু আমার এই ছোট মেয়েটার আত্মসম্মান বাঁচানোর জন্য। কিন্তু একজন একা নারী এই সমাজে কোথায় যাবে? সকাল থেকেই মনের ভেতর একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। কাল রাতে সেই অপমানের পর ঘুমটা আর ঠিক মতো হয়নি। ভোরের আলো ফুটতেই আমি আর রিমা বিছানা ছেড়ে উঠে পড়ছি। ভাবির মুখ ছমটা এড়াতে সকাল সকাল ঘরের বাসি কাজকর্ম শেষ করে যখন বারান্দায় এসে বসেছি, ঠিক তখনই উঠানে এসে দাঁড়ালেন এক মধ্যবয়সী ভদ্রলোক। পরানো সাধারণ পায়জামা পাঞ্জাবি, আর হাতে বড় বড় কয়েকটা প্যান্সিকের রঙিন ব্যাগ। ওনাকে দেখেই আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। চেনা 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 মুখ। ভাই ভালো করতে তাকে চিনতে পারলো। উনি তো রহমান ভাই, আমাদের শ্বশুরবাড়ির ঠিক পাশের বাড়ির লোক, আর আমার স্বামীর কাপড়ের ব্যবসার একমাত্র অহংকারদাসীর ঘটনিক বন্ধু ছিলেন। স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির দেবরদের অন্যায়ের কারণে যখন আমাকে এক কাপড়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ঠিক এই রহমানি ভাই আমার স্বামীর পাওনা কিছু টাকা আমার হাতে গুঁজে দিয়েছিলেন। বারান্দা থেকে আমার বড় ভাই আনিস হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। রহমান ভাইকে দেখে ভাই কিছুটা অবাক হয়ে বলল, রহমান সাহেব, না, আপনি হঠাৎ এই সাত সকালে আমাদের বাড়ি? রহমান ভাই উঠানে দাঁড়িয়ে আমার দিকে তাকালেন। ওনার চোখ এক ধরনের অস্থির আর ভীষণ সীমাহীন। তিনি আমার ভাইকে সালাম দিয়ে স্পষ্ট গলায় বললেন, আমি বড় মিয়া, আমার শ্বশুর পক্ষ থেকে এসেছি। উনি ওনার নাতনি রিমা আর বৌমার খোঁজে আমাকে পাঠিয়েছেন। ততক্ষণে ভাবিও ঘর থেকে ঘোমটা টেনে দরজার আড়ালে এসে দাঁড়িয়েছেন। রহমান ভাই হাতের ভারী ব্যাগগুলো বারান্দায় পিঁড়ের ওপর রাখলেন। তারপর ব্যাগ থেকে একে একে বের করতে লাগলেন ছোট বাচ্চার সুন্দর সুন্দর জামা কাপড়, হরেক রকমের ফলমূল, মিষ্টির প্যাকেট, আর সবার শেষে বের করলেন একটা চমৎকার লাল রঙের জুতা, যার ওপর প্যান্সিকের সুন্দর সুন্দর ফুল আর চুমকি বসানো। কাল বিকালে রিমির মামাতো বোনের পায়ে ঠিক যেমন জুতো দেখে রিমি কাঁদছিল, এটা তো তার চেয়েও সুন্দর। জুতাটা দেখেই রিমি চোখ দুটো চকচক করে উঠল। ও আমার আঁচল ছেড়ে জুতার দিকে 2 পা এগিয়ে গেল। রহমান
ভাই রিমা মাথায় হাত বুলিয়ে আমার আর ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, ভাই মিয়ার শরীরের বেশ কিছুদিন ধরে খুব খারাপ, বিছানায় পড়ে থাকে। উনি ওনার ভুল বুঝতে পারছেন, নিজের অন্য ছেলেদের লোভ আর অন্যায় উনি আর সহ্য করতে পারছেন না। তাই উনি সিদ্ধান্ত নিয়েছেন তার ছেলে মানে রিমার বাবার ভাগর পুরো অহংকারটুকুই উনি ওনার এই একমাত্র ইতিম নাতি রিমার নামে লিখে দেবেন। দলিলের সব খরচা তৈরি, আমাকে পাঠিয়েছেন বৌমা। আর রিমাকে সম্মানে নিয়ে যাওয়ার জন্য রহমান ভাইয়ের মুখ থেকে সমস্ত সম্পত্তি রিমার নামে। কথাটা শোনার সাথে সাথে যেন পুরো উঠানের পরিবেশটা বদলে গেল। আর হাত ভর্তি উপহারের রাজকীয়তা দেখে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা ভাবি এক ঝটকায় ঘোমটা সরিয়ে সামনে চলে এলো। রহমান ভাইয়ের মুখ থেকে সমস্ত সম্পত্তি রিমার নামে লিখে দেওয়ার কথা আর হাতের রাজকীয় উপহারের বাহার দেখে ভাবির চেহারায় রং মুহূর্তে বদলে গেল। কাল রাতে সেই অহংকারী কঠোর মুখেই এখন সম্পষ্ট লোভ আর কৃমি মায়ের এক অদ্ভুত মিশ্র। এক ছলটে দরজার আড়ালে ঘোমটা সরিয়ে ভাবি উঠানে নেমে এলো। যে কণ্ঠে কাল বিষ ঝরেছিল আজ সেই কণ্ঠে যেন মধু ঢেলে দেওয়া চেষ্টা। ভাবি রিমার দিকে হাত বাড়িয়ে দিয়ে গদগদ গায়ে বললেন, ও মা, আমার লক্ষ্মী মা, মামনিটা কত সুন্দর জুতা পেয়েছে দেখেছো? কাল রাতে আমি তো দুষ্টামি করে আমন বলেছি গা। তোমরা মা মেয়ে সত্যি ভেবে বসে রইলে। আনিস, তুমি দাঁড়িয়ে আছো কেন? রহমান ভাইকে ঘরে নিয়ে বসাও, মিষ্টির প্যাকেটগুলো ভেতরে নাও। রহমান ভাই মৃদু এসে বললেন, না ভাবি, বসার সময় নেই। বড় মিয়া নিজের গাড়ি পাঠিয়েছেন ঘাটা হিল বাজারে, রেজিস্ট্রেট অফিসের লোকও রেডি। আজ দলিল সম্পন্ন করে মা মেয়েকে নিয়ে আমি রওনা দেব। কথাটা শুনে মাত্রই ভাবি যেন আকাশ থেকে বললেন। তিনি আমার বড় ভাইয়ের দিকে তাকিয়ে চোখ টিপলে, তারপর আমার দিকে ঘুরে দাঁড়িয়ে হাত দুটো চেপে ধরলেন। কি যে বলো রহমান ভাই, আমার এই একমাত্র ননদ আর ইতিম ভাগ্নিটাকে আমরা ছেড়ে দেব নাকি? মানুষ কত লোভী হয়, টাকা পয়সার লোভে বাইরে কত রকমের খারাপ মানুষ এতে এতে আছে, তা তো তোমরা জানো না। একা একটা মেয়ে মানুষ এত সম্পত্তি সামলাবে কি করে? তার চেয়েও তোমরা এখানে থাকো, জমি জমা যা আছে আনিস সব দেখাশোনা করবে। ভাইয়ের চেয়েও আপন কে আছে বলো? আমি ভাবির হাত থেকে নিজের হাতটা আলতো করে ছাড়িয়ে নিলাম। বুকের ভিতর কাল রাতের সেই অপমানের নক্ষত্রতা এখনো গদগদ করছে। যে চাটুকারিতা আজ ভাবির মুখে দেখেছি তা রিমার জন্য নয়, রিমার নামের ওই দলিলের জন্য। আমি সন্তুষ্ট গায়ে বললাম, ভাবি, বিপদের দিনে ভাই আশ্রয় দিয়েছিল, আমি কৃতজ্ঞ, কিন্তু পরের বাড়ির এই ছাদটা তো আমার আর রিমার আপন ছিল না। আজ রিমার বাবা বেঁচে থাকলে রিমার অধিকারের জন্য কাউকে হাত পাততে হতো না। আল্লাহর ইচ্ছায় আজ থেকে, আজ যখন শ্বশুর নিজে ডেকে অধিকার দিয়েছেন, তখন আর পিছু হাঁটার কারণ নেই। আমার বড় ভাই আনিস এতক্ষণে মাথা নিচু করে দাঁড়িয়ে ছিলেন।
তিনি লজ্জিত মুখে এগিয়ে এসে বললেন, বোন রে, তোর ভাবির কথার জন্য আমি লজ্জিত। তুই চলে যাবি? আমি ভাইয়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, হ্যাঁ ভাইজান, তবে যার আগে তোমার আর ভাবির ঋণ আমি শোধ করে যাব। তো আমরা মামে আসার পর থেকে এই কয়েক মাস যে কত ডাল ভাত আমাদের খাইয়েছো, তার মূল্য শুধু করে দিব। আমি আমার মেয়ে আত্মসম্মানের ওপর আর কোনো ঋণের বোঝা রাখতে চাই না। আমার কথা শুনে ভাইয়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। ভাবের মুখ তখনও আর কথা ফুটছিল না। লোক ননদিয়ার ভয় আর লোভের পরাজয়ে অনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমি রিমার দিকে তাকালাম ও রহমান ভাইয়ের এনে দেওয়া সেই সুন্দর লাল জুতাটা পায়ে দিয়ে উঠানে দাঁড়িয়ে আছে। ওর চোখ দুটোতে আরও সেই বিশুদ্ধ স্বাদ নেই, সেখানে এখন এক অদ্ভুত আনন্দ আর আত্মবিশ্বাসের ঝিলিক। ও খটখট শব্দ করে হেঁটে আমার কাছে এসে হাতটা ধরলো। যার আগে আমি রায়হান রহমান ভাইকে বললাম, রহমান ভাই, গাড়ি ছাড়ার আগে একটু বাজারে দাঁড়াবেন। আমার ভাই জির জন্য ঠিক রিমির জুতার মতোই একটা সুন্দর জুতা আর একটি ভালো জামা কিনে দেব। ফুপু হিসাবে ওর ওপর তো আমার একটা হক আছে, তাই না? রায়মান ভাই এক গাল হেসে বললেন, অবশ্যই দিব। আমরা আর এক মুহূর্ত দাঁড়ালাম না। ঘটাইলের এই চেনা ভারী লোকরি চুলের ধোয়া আর অপমানের সেই খাবারের টেবিলটা পেছনে ফেলে আমরা উঠানে পেয়েছি। রাস্তার দিকে পা বাড়ালাম। শাশুড়ির সেই অন্যের দেওয়াল ভেঙে আজ নতুন ভোরের আলোয় ফুটেছে। রহমানের ভাই জানিয়েছে রিমার বাবার ভাগ্যর জমিতে আমাদের জন্য একটা নতুন বাড়ি তোলার কাজ শুরু হবে খুব দ্রুত। এবার আর কারো দয়ার আশ্রয়ে নয়, কারো মুখ ঝামটা সাহায্য করে নয়, নিজের স্বাধীন ছাদের নিচে মাথা উঁচু করে বাঁচব। আমার ইতিম মেয়েটা রিমার পায়ের লাল জুতো খটখট শব্দটা যেন আজ আমাদের নতুন করে বাঁচার গান শোনাচ্ছিল। তাড়াতাড়ি শেষ করে দিলাম গল্পটা। তাও কেমন লাগলো বলে যাবেন, আশা করি চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ।